15 বছর পার হয়ে গেছে। আমরা প্রতি বছর আসে যায়, আস্তে আস্তে বিষয়টি স্তীমিত হচ্ছে। আমরা দেখছি যে চোখের পানি, সেনাবাহিনীও কান্দে, জনগণও কান্দে, বিচার চায়, কার কাছে বিচার চায় কে জানে। তো সবকিছু মিলিয়ে একটু সংক্ষিপ্ত এই আলোচনা, এর বিস্তারিত আমরা বিভিন্ন সময় আলোচনা করেছি, এবং আজকেও আমি এই চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছি প্রয়াত ক্যাপ্টেন শহীদ ইসলামের আলোচনা, যে টোটাল অডিও ভিডিও রেকর্ড সহ উপস্থাপন করা হয়েছে যে কে ঘটনার সঙ্গে যুক্ত, এটি এটি ইতিমধ্যে প্রমাণিত। তো এই সব বিষয় নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করব। লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, প্রিয় মুখ। মোস্তাফিজ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি অনেক দিনের আপনি সেনাবাহিনীকে সার্ভ করেছেন, আপনার অনেক সহকর্মী এই বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় পৃথিবী ছেড়ে চলে গেছেন। আপনি পরবর্তী কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন, খোঁজ খবর রেখেছেন। তো এই সেনাবাহিনীও কান্দে, জনগণও কান্দে, ঘটনাটা কি? মানে সেনা যেখানে ধরে বিষয়টি প্রমাণিত যে শেখ হাসিনা এবং তার অনুগত নানক, তাপস এদের পরিকল্পনায় এই ঘটনাটি সংঘটিত হয়েছে, এটি প্রমাণিত। ভারতের এখানে প্রত্যক্ষ ভূমিকা ছিল। ভারত রৌমারী পদুয়া যেই বর্ডারে যেই বিএসএফ এর সঙ্গে বিডিআর এর যে সংঘর্ষ, বিডিআর এর বিএসএফ এর যারা মারা গিয়েছিল তার প্রতিশোধ নিয়েছে। তারপরেও আপনারা ধরেন একজন সেনা কর্মকর্তা হিসেবে আপনি কিভাবে দেখেন সেনাবাহিনী এটা প্রতিরোধ না করে কাঁদতেছে, এখনো কান্দে? তারা বলে যে এটা জাতীয় শোক দিবস ঘোষণা করা হোক, সেখান থেকেও আস্তে আস্তে দাবি থেকে সরে আসছে। তো আপনি কিভাবে দেখেন এই সব আবেগের জায়গাটা নিয়ে সব বসে আছে, কিভাবে দেখেন আপনি? আসসালামু আলাইকুম কনক ভাই, আপনি এবং দর্শক যারা দেখছেন এবং পরবর্তীতে আরো যারা দেখবেন তাদেরকে আসসালামু আলাইকুম। দিনটি যেহেতু 25 ফেব্রুয়ারি, আমরা 57 জন অফিসার হারিয়েছিলাম 2009 সালে। আমরা এই প্রথমেই তাদের এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শুরু করছি। আল্লাহ তাদেরকে বেহেশত নসিব করুক এবং যারা ফ্যামিলি পরিবারের উন্নত সদস্য আছে তাদেরকে আল্লাহ রহমত দান করুক। এই একটা জিনিসেই মানে আমি প্রথম আপনার ইয়াতে আমি বিভিন্ন জায়গায় কয়েকটা টক শোতে এই নিয়ে কথা বলছি, সবাই এটাকে বলে হচ্ছে রহস্যময় ব্লা ব্লা ব্লা। অ্যাকচুয়ালি আপনি যেটা ক্লিয়ারলি বললেন সেটা হচ্ছে এটা অলরেডি প্রমাণিত সত্য যে এটার ভিতরে ভারতীয় ইন্ধন ছিল, আওয়ামী লীগের সংস্কৃতি ছিল। এবং দেখেন, এই যে আমরা এখন একটা ডেমোক্রেসির জন্য আন্দোলন যেটা করতেছি, এই আন্দোলন এই স্ট্যাগনেন্ট অবস্থায় আছে, এর মূল কারণ এই 25 ফেব্রুয়ারি, 24-25 ফেব্রুয়ারি, 25-26-27 ফেব্রুয়ারি যে পিলখানা যে হত্যাকাণ্ড, এইটার সাথে মানে এইটার মধ্যে নিহিত। কি কারণে? এইটার কারণে মনে করেন যে সরকার যদি এখন কোনো কারণে ক্ষমতাটা চলে যায় বা কোনো একটা আন্দোলন হয় বা নির্বাচন, যে কোনো ভাবে যে কোনো পরিস্থিতি যদি সরকার চেঞ্জ হয়, তাহলে এই যে এই যে সত্যটা আমি আপনি এখানে বলতেছি, কিন্তু সুদূর আমেরিকা থেকে দেশে কিন্তু কেউ এই কথাটা বলার সাহস পাচ্ছে না। তাদের দেশের এমন একটা অবস্থা যে সরকার কোনো কিছু অ্যাপ্রুভ করলেই এটা হচ্ছে ক্লিয়ার, আর যদি অন্য কেউ এটা বলে তাহলে এটা ধোঁয়াশা। আসলে এই সমস্ত কোনো কিছু সবকিছু হচ্ছে ক্লিয়ার। যে যে দুটা ইনভেস্টিগেশন, মতান্তরে সম্ভবত 3টা ইনভেস্টিগেশন হয়েছে, আর্মির হয়েছে, সিভিল প্রশাসন হয়েছে, এগুলা কোনোটাই, আর্মিটা তো আলোর মুখে দেখে নাই, ইয়াটার মধ্যে কঠোর সেন্সরশিপ পালন করা হয়েছে। এই সবকিছু মিলে মনে করেন যে এখন এই ভারত আওয়ামী লীগকে ব্ল্যাকমেল করতেছে আর আওয়ামী লীগ ভারতকে ব্ল্যাকমেল করতেছে। এই সিচুয়েশনটার জন্যই তারা এখন পশ্চিমা দেশগুলোর এত সিরিয়াস প্রোটেস্ট থেকে তারা ক্ষমতা হস্তান্তর বা একটা ভালো নির্বাচন অ্যারেঞ্জ করতেছে না, ওই রিস্কটা মাথায় রেখে। দেখেন, তারা জানে যে আমেরিকা যদি স্যাংশন দেয় বাংলাদেশের ক্ষতি হবে, কিন্তু তাদের জন্য ক্ষতি যদি এই ক্ষমতা হস্তান্তরের পরে এই বিডিআর কার্নেজের সত্য ঘটনা যখন সারফেস করবে, তখন তারা যে বিপদে পড়বে সেই বিপদ থেকে এটা কম বিপদ। সো তারা ক্যালকুলেট করেছে যে ওকে, আমেরিকা ও ওয়েস্ট যা থ্রেট দেখ, আমরা ওটা ইয়া করবো না। মনে করেন যে সমস্ত তারা এবং অনেকে এটার জন্য সেনাবাহিনীর সদস্যদেরকেও বলেন যে এরকম একটা জিনিস হয়ে গেল, আমরা কোনো কিছু করলাম না, তখন তো আমি সার্ভিসে ছিলাম। একটা জিনিস বলি কনক ভাই, এইটা যদি একটা স্বতঃস্ফূর্ত বিদ্রোহ হইতো, এটা হলো এক ঘটনা, এটা হচ্ছে পরিকল্পিত হবে। এর কারণে কি আমাদের সেনাবাহিনীর ভিতরে কতগুলো অফিসার, বেঈমান অফিসার,
রায়দুল্লাহ জগৎ যারা সিরাজউদ্দৌলার সাথে বেমানি করেছে, ওই লেভেলের যারা বেমানি করেছে তারা এসে এমন এমন স্টেটমেন্ট দিয়েছে, আমাদেরকে কনফিউজ করে দিয়েছিল, আমরা যারা সার্ভিং ছিলাম আমাদের কনফিউজ করে দিল। কিন্তু যারা যাদের ক্লিয়ার ধারণা ছিল, জেনারেল মঈন আহমেদ, ডিজিএফআই, অন্যান্য গোয়েন্দা সংস্থা, সিনিয়র অফিসাররা, তারা এ ব্যাপারে সরকার যেভাবে বলেছে ওইভাবে চলেছেন। দেখেন, জেনারেল মঈন আহমেদের এই ঘটনা যখন দরবার হলে যখন ঘটনাটা হয়, তখন জেনারেল মঈন আহমেদ ছিলেন একটা জিএসপিসি মিটিং এ। জিএসপিসি মিটিং হচ্ছে ইসে বাংলাদেশের যত জেনারেল আছে সব ওখানে তাদের সাথে মিটিং করতেছিল। দেখেন কত একটা সুন্দর অপরচুনিটি, এই ধরনের একটা হোস্টেজ সিচুয়েশন হয়েছে। আর ওয়ার ক্যাবিনেট ইজ রেডি, আমরা মিলিটারিতে বলি অপারেশন গ্রুপ, সেনাপ্রধান এখানে সমস্ত জেনারেল আছে, ওখানে গিয়েই কিন্তু একটা ডিসিশন ওনারা মেক করতে পারতেন। কিন্তু এই জেনারেল মঈন আহমেদ পুরা দেশের সাথে, সেনাবাহিনীর সাথে বেইমানি করে ওই স্পট থেকে সে চলে গেছে এবং আর ফিরেও আসে নাই। ধরেন ধরেন এই জেনারেল মঈন চলে গেছে, সে মিটিং এ ছিল, শেখ হাসিনার গণভবনে যমুনায়, তখন তো যমুনায় ছিল, যমুনায় যে বসেছিল, জাস্ট লিঙ্গার করা হয়েছে, ঘটনাগুলোকে চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। তো এর পরবর্তীতে আমরা দেখলাম যে শেখ হাসিনাকে দরবার হলে ক্যান্টনমেন্টের ভেতরে সবাই প্রতিবাদ করেছেন, ইমোশনটা ছিল খুব চূড়ান্ত। কিন্তু যে প্রতিকারটা দরকার ছিল সেটি কেউ নেন নাই, সবাই হইচই করছেন, এবং যারা হইচই করছেন প্রত্যেকেই পানিশমেন্ট পেয়েছেন, প্রত্যেকেরই চাকরি চলে গেছে। মইনিও এর পরেও প্রায় 2-2.5 বছর সদর্পে চাকরি করে গেছেন, তারপরে অফিসিয়ালি বিদায় নিয়ে গেছেন। তো এটা কি আপনি সেনাবাহিনীর মধ্যে এই যে আর্মস ইন ব্রাদার, সেনাবাহিনীর মধ্যে যে বন্ধন, সেনাবাহিনীর মধ্যে যে একটা কি বলবো এটাকে, একটা যে একটা কঠিন যে ভ্রাতৃত্ববোধ, সেটির ক্ষয় দেখেন আপনি? যে এত কিছুর পরেও তো কিছুই হয় নাই। কিন্তু আপনি যদি দেখেন, সেই নানকরা এখন মন্ত্রী হয়ে যাচ্ছে, তাপস্যা এখন মেয়র হয়ে দুর্দান্ত প্রতাপে ঘুরে বেড়াচ্ছে, শেখ হাসিনা এই সেনাবাহিনীর মাথার উপর ছড়ি ঘোরাচ্ছে। লাভটা কি হইলো? মানে 57 জন কি শুধুমাত্র গল্প, কান্নাকাটি, আবেগ? শুনেন, আপনি যে কমপ্লেনটা করেছেন এটা একটা সিরিয়াস কমপ্লেন, এবং ইট ইজ যত দিন যাচ্ছে তত এই ভ্রাতৃত্ববোধটা শেষ হয়ে গেছে। এখন এই মুহূর্তে এইটা শেষ পর্যায়ে। আপনি একটা জিনিস দেখেন যে আর্মির লোকরাই তো, মানে ম্যাক্সিমাম ডিফেন্সের লোকরা র্যাবে আছে, ডিজিএফআই তে আছে, এই আমরা যে গুম খুনের গল্প শুনি, একমাত্র মিলিটারি অফিসাররাই, আমরাই আমাদের মিলিটারি অফিসারদেরকে অপহরণ করে বা তুলে নিয়ে গিয়ে গুম করে, এমন কিছুকে আমি হয়তো বা হত্যাও করে ফেলেছি, এই ধরনের জিনিসপত্র শোনা যায়। আমার কথা হচ্ছে এইটা একমাত্র এই মিলিটারিতে আসছে হচ্ছে খুব পরিকল্পিত ভাবে। ভারত আমাদের ভিতরে যে তাদের যে এজেন্ট আছে তাদের মধ্যে আমাদের ভ্রাতৃত্ববোধটাকে শেষ করে দিয়েছে। এখন আমার অবশ্যই দোষ আছে। আমি যখন 25 ফেব্রুয়ারি যে ঘটনা যখন হয় তখন আমি তো সার্ভিং ছিলাম, কিন্তু আমরা তো আমাদের ওখানে প্রতিবাদ করা উচিত ছিল, আমাদেরকে আরো স্ট্রং, আমার নিজেরও স্ট্রংলি দাঁড়ানোর কথা ছিল, আমি দাঁড়াই নাই, আমি সেই হিসাবে আমিও গিলটি। বাট যেটা হয়েছে, এই সিচুয়েশনকে কন্টেইন করার জন্য তারা ধীরে 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 আগে থেকে তো একটা ক্যাম্পেইন করেছে, এটা তো হঠাৎ করে হয়নি। এই ক্যাম্পেইন করেছে কি জন্য? যাতে আমাদের আবেগ, ইমোশন যেটা আছে, ভ্রাতৃত্ববোধ, ওটাকে কন্ট্রোল করার জন্য। আমরা ওদের ট্র্যাপে পড়ে গেছি, এবং এইটা ট্র্যাপে পড়ার জন্য আওয়ামী লীগ প্রত্যক্ষভাবে ভারতকে সহায়তা দান করেছে। দেখেন এই যে এই জিনিসটা যে আপনার মনে আছে যে 19 নভেম্বর 2008 সালে মনে আছে যে কার্ল সিভক এবং জয় একটা লিখছে, হচ্ছে একটা লিখছিল যে আমাদের এখানে সেনাবাহিনীর ভিতরে কি বলে ইসলামী জঙ্গিবাদ হচ্ছে। এটা কিন্তু কার্ল সিভক কিন্তু আমেরিকার লোক, এবং তখন কিন্তু গিয়েছিল ওয়ার অন টেরর। এই জিনিসটা আস্তে আস্তে করলো। তারপরে ওই একজন ওয়ালিউর রহমান ছিল এক্স, সে একটা দিল যে কাউমি মাদ্রাসার লোকজন নাকি, আরবিতে ভরে গেছে, কাউমি মাদ্রাসার লোকজন এর কোনো সার্টিফিকেট নাই, দেখে জয়েন ইন আর্মি। সবগুলোই ভুয়া। কিন্তু এই যে মনে করেন আস্তে আস্তে শুরু করছে। তারপরে আমি আগের কয়েকটা জায়গাতে বলেছি, এই যে রৌমারি পদুয়ার ঘটনা, এইটার পরে যারা এরপরে ভালো ভালো আর্মি অফিসারদেরকে যখন যারা মাত্র সদ্য প্রমোশন পেয়েছে তাদেরকে বিডিআরএফ দেওয়া শুরু হয়েছিল, যেহেতু আমরা ইন্ডিয়ার সাথে রৌমারি পদুয়াতে সরাসরি যুদ্ধে জড়িয়ে গেছিলাম। এই অফিসাররা গিয়ে যখন একটু বেশি পানিশমেন্ট দেওয়া শুরু করলো, যে সমস্ত অন্যায়,
এদেরকে ওরা রিক্রুট করছে ধীরে ধীরে, এদেরকে দিয়ে আস্তে আস্তে পলিটিশিয়ান দিয়ে দিয়ে করাইছে, মানে তারা একটা সিস্টেমের মধ্যে করে আমরা অ্যাকচুয়ালি ওই ইয়ার মধ্যে পড়ে গেছি। এবং এটার জন্য আমাদের যে দেশীয় দোসর যারা আছে তারা এটার জন্য দায়ী, এবং তারাই আমাদেরকে এবং সেনাবাহিনীকে করে এমন এখন সিস্টেমটা এমন ভাবে করেছে, মনে করেন যে গোয়েন্দা সংস্থা এমন ভাবে, আমি যেহেতু গোয়েন্দা সংস্থায় চাকরি করেছি, এমন ভাবে সিস্টেম করেছে এখন যদি কেউ ভারতের এগেনস্টে বা ইয়ার এগেনস্টে কোনো কিছু একটা বলে, সাথে সাথে এটা নোটিশ হয়ে যাবে এবং অফিসার, এবং এটির জন্য এই জন্য তারা কেউ কোনো কথা বলে না। বেশ কিছু অফিসার আমার সাথে একবার কথা বলেছিল, পরবর্তীতে আমি শুনেছি মানে তারা শেষ পর্যন্ত রিটায়ারমেন্টে তাদেরকে পাঠাই দিছে। সো এই জন্য এমন একটা সিস্টেম করেছে। বাট এক কথা হচ্ছে আমাদের একটা সময়ের জন্য সেনাবাহিনীকে এই জিনিসটা তারা অলরেডি বুঝতে পেরেছে যে ভারত আমাদেরকে এমন ভাবে ক্যাপচার করছে, আমরা এখন আর সার্বভৌম না। আমরা জানি আমরা জনগণ হিসেবে এখন আর ভোট দিতে পারি না, তারাও দিতে পারে না। এইটার সমাধান কোথায়? এইটার সমাধান বলেন। মুস্তাফিজ ভাই, আমি বিডিআর পিলখানার যে ঘটনাটা, সেই ঘটনাটা তখন তো আমি একদম খুব অ্যাক্টিভ জার্নালিস্ট বাংলাদেশের, ওই ঘটনাটা আমার কাছে রিপোর্ট আছে, এটা কিনা। দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি বিডিআর সদর দপ্তরের ভেতরে অফিসার্স মেসের একটি কক্ষে। এই রুমটি ইতিমধ্যে তছনছ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ছড়িয়ে ছিটিয়ে আছে কাপড় চোপড়, আলমারি খোলা, সবকিছু ছিন্ন ভিন্ন ছড়িয়ে ছিটিয়ে আছে। এবং আমরা এখানে একটি ইউনিফর্ম দেখতে পাচ্ছি। ইউনিফর্মের নাম লেখা আছে রিয়াজ, এবং এখানে যে র্যাঙ্কটি রয়েছে তাতে মনে হচ্ছে তিনি মেজর পদমর্যাদার কোন কর্মকর্তা, যিনি এখানে কর্মরত ছিলেন। তো আসলে এই রিয়াজ সাহেবের কি পরিণতি হয়েছে আমরা এখনো জানি না। আমরা হয়তো আরো বিস্তারিত তল্লাশির পরে হয়তো আমরা জানতে পারবো যে আসলে কি ঘটেছে এই রিয়াজ সাহেবের ভাগ্যে। দর্শক, এখানেও আরেকটি কর্মকর্তার কক্ষ। এখানেও আসলে সবকিছু ভেঙে চুরে তছনছ করা হয়েছে। এখানে ব্যাপক লুটপাট চলেছে, আমরা দেখে বুঝতে পারছি। কারণ আপনারা দেখছেন যে এখানে বেশ কিছু জুয়েলারি বক্স আছে, কিন্তু জুয়েলারি বক্স খালি। এরকম অসংখ্য জুয়েলারি বক্স এখানে পড়ে আছে। যেমন এখানে একটি জুয়েলারি আমরা পাচ্ছি, কিন্তু বাকিগুলো সব নিয়ে যাওয়া হয়েছে। তবে যেগুলো ঠিক গোল্ড নয় সেই জিনিসগুলো কিন্তু এখানে ফেলে যাওয়া হয়েছে। অর্থাৎ শুধুমাত্র তাদের দাবি দেওয়া, বিডিআর জওয়ানরা যা বলছিল তাদের দাবি দেওয়া, শুধু তা নয়, এখানে আমরা দেখছি যে ইচ্ছা মতো লুটপাট হয়েছে, তছনছ করে দেওয়া হয়েছে। যেমন এখানে খাটের তোষকগুলিকে দেখা হয়েছে যে আসলে আর কিছু আছে কিনা, ভেঙে ফেলা হয়েছে এখানকার ওয়ার্ডরোব এবং অন্যান্য জিনিসপত্র। এবং এখানে আমরা দেখছি, আমরা অবশ্য ওনার নাম জানি না, যে ছবি আমরা দেখছি বা যা দেখছি তাতে মনে হচ্ছে যে খুব সদ্য বিবাহিত ছিলেন এই অফিসার। আসলে এখনো জানি না তার কি পরিণতি হয়েছে। এখানে আরেকটি কক্ষ। দর্শক, আমাদের এখানে একটি ইউনিফর্ম ঝুলানো আছে। আমরা দেখতে পাচ্ছি যে ওনার নাম হচ্ছেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ বদরুল হুদা। তার তো এটা হচ্ছে আসলে ধরেন আর্মি যখন পিলখানা মেইন গেট দিয়ে ঢুকে, আমি এবং আমার ক্যামেরাম্যান রাফিজ করে পিছনে গ্রিল টপকায় ভিতরে ঢুকি, এবং তখনও জাস্ট অভিযানটা শুরু হয়েছে, সেই সময়কার ফুটেজ এবং প্রথম গণকবরের খবর আমরা দিই। তো ওই সময়ও সেনা কর্মকর্তা বা সৈনিকদের মধ্যে যে ইমোশন ছিল, পরবর্তী পর্যায়ে যে কার্যক্রম আমরা দেখলাম, প্রতিবাদ বা সবকিছু মিলিয়ে, আমি অ্যাকচুয়ালি 5 বছর পরে 2014 সালে ধরেন আপনাদের তখন সেনা প্রধান হচ্ছেন আপনাদের ভাষায় সবচেয়ে কি বলে প্রফেশনাল ব্যক্তি, আইকেবি ইকবাল করিম ভুঁইয়ার মাথার উপর দিয়ে শেখ হাসিনা 154 জন বিনা ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করে ফেললো। অর্থাৎ সেনাবাহিনী যেখানে নিজের কর্মকর্তাদেরকে রক্ষা করতে পারে না, এই সেনাবাহিনীকে দেশ রক্ষা করতে পারবে? সরি, আমার প্রশ্নটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে। এই সেনাবাহিনীর কাছে আমরা কি আশা করতে পারি যে আমি নিজেকে রক্ষা করতে পারি না, আমি দেশ রক্ষা করবো কি? আমি আমার অফিসারদেরকে এইভাবে নির্মমভাবে হত্যা করার কোনো প্রতিকার করতে পারি না, আমি বিধান চাইতে পারি না, আমি তাদের গোলামি করতে হচ্ছে বাধ্য হয়ে আমাকে, তাদেরকে আমার শপথ ভঙ্গ করে আমি তাদের পেছনে কাজ করছি তাদেরকে জেতানোর জন্য। তো এই সেনাবাহিনী কি দেশ রক্ষা করতে পারবে মনে করেন? কনক ভাই, চীন মানে চৈনিক এম্পায়ার যখন যে চীনের প্রাচীর তৈরি করেছিল আর কি, তাদের এইম ছিল হচ্ছে বৈদেশিক আক্রমণ থেকে ইয়া করা। কিন্তু যতবারই
বাইরে তারা আক্রমণ করেছিল, তারা ওই যে গেটে যারা ছিল ওই গার্ড ছিল ওদেরকে ঘুষ দিয়ে ভিতরে ঢুকেছে। সো এখন দেখেন একটা এর মানে তো এই না যে চীনের প্রাচীরটা একদম ঠুনকো, এটা যে কেউ ক্রস করতে পারে। এইটা হচ্ছে এমন একটা জিনিস, বাংলাদেশ সেনাবাহিনী একটা স্ট্রং সেনাবাহিনী, আমি আন্তর্জাতিক বিভিন্ন সেনাবাহিনীর সাথে কাজ করেছি, কিন্তু এইটা কেন হয়েছে? কারণ হচ্ছে আমাদের ভিতর থেকে বেইমান নেমক হারাম কিছু অফিসার ছিল যারা এই সরকারের এই প্ল্যানে দিয়েছে। মনে করেন যে এই পিটিআর এর পিলখানা যখন হয়েছে, আর্মি যে ক্যাপাবল তা না, আর্মির ক্যাপাবল আছে, কিন্তু এটা একটা সঠিক নেতৃত্ব থাকতে হবে। এই যে আমি বললাম যে জেনারেল মঈনুল আহমেদ তখন ক্যাবিনেট মিটিং এ ছিল, ক্যাবিনেট মানে ওয়ার ক্যাবিনেট বলা যায়, এখানে জিএসপিসি মিটিং এ সমস্ত ওটা না করে উনি সরকারের কোলের মধ্যে চলে বসে আসছেন। এট দ্য সেম টাইম ডিজিএফআই এর তখন করা হচ্ছিল একটা হোস্টেজ সিচুয়েশনে। পিলখানার ভিতরে কি হচ্ছে, অলরেডি পিলখানার ভিতরে দেখা গেছে 11টার আগ পর্যন্ত হাতে গোনা 25 থেকে 50 জনের ভিতরে অস্ত্র ছিল না। এর আগেই লেফটেন্যান্ট কর্নেল জামান র্যাবের পিলখানা গেটের 100 ফিটের ভিতরে চলে গিয়েছিল। ওইখান থেকে রেজা নূর র্যাবের তখন ডিডি ছিল, উনি ফোন করে জামান স্যারকে বলছে পিছনে কত 400-500 গজ পিছনে লেদার টেকনোলজি যাওয়ার জন্য। যদি অপারেশনের সাথে সাথে নাও করে, একটা অ্যাডভান্টেজিয়াস পজিশনে ছিল, ওখানে যদি অপারেশনাল লঞ্চটা হতো, জাস্ট বিনা রক্তপাতের সিচুয়েশনটা হইতো, বিনা রক্তপাতে। কিন্তু এই প্রতিটা জায়গার ভিতরে এক একজন আমাদের ভিতরে যে বেইমান যারা আছে তারা ওখানে গিয়ে স্যাবোটাজ করেছে, এই জন্যই হয় নাই। কিন্তু এখানে আর্মির প্রফেশনালিজম না, কিন্তু মানে প্রফেশনালিজমের কোনো সমস্যা নাই, যেটা হচ্ছে ইন্ডিয়া ভালো মতো বুঝতে পেরেছে যে রৌমারি পদুয়ায় তারা যেভাবে হেরে গিয়েছিল অনলি মিলিটারি অফিসারদের জন্য, তারা প্ল্যান করে চেষ্টা করতেছে যে তাদের যেরকম বিএসএফ এ বিসিএস প্রশাসন ক্যাডার টাইপ আছে অফিসার, তাদেরকে দেওয়ার জন্য। এই জন্যই এদের মাধ্যমে, এটা আমি আমার লেখার মধ্যে আমি এটা নিয়ে 4টা খণ্ড লিখেছি আমার নিজের ইনভেস্টিগেশনে, তারা চেষ্টা করতেছে এদের মাধ্যমে দিয়ে বাংলাদেশ আর্মিকে করার জন্য, ডিফেন্ড করার জন্য, কারণ একটা স্ট্রং আর্মি তাদের জন্য থ্রেট, এবং এটার জন্য আর আওয়ামী লীগ তাদেরকে রক্ষার জন্য, তাদের ক্ষমতা রক্ষার জন্য এবং তাদের এই সমস্ত অপকর্ম ঢাকার জন্য এখন ইন্ডিয়ার সাপোর্টে আছে। তা আমি বিশ্বাস করি ইন্ডিয়া অলরেডি তাদের প্রতিবেশী যতগুলা দেশ আছে সবার থেকে ডিনাইড হয়েছে, এবং শেষ পর্যন্ত বাংলাদেশের জনগণের দ্বারাও তারা অলরেডি ডিনাইড, অলরেডি ভারতীয় পণ্য বয়কট এটা সারা দুনিয়াতে তোড়পাড় করে ফেলতেছে। ইভেন এখানে এসে আমার মিসেস এর কিছু পাকিস্তানি বান্ধবী আছে, এখানে আসছিল আমার বাসায়, এবং তারা বললো যে আমরা তো এখন শুরু করছি, তারা অনেক আগে থেকে এটা শুরু করছে, এবং আমরা মালয়েশিয়া মালদ্বীপের পরিস্থিতি জানি, শ্রীলঙ্কার পরিস্থিতি প্রতিটা জায়গায়। সো আমি মনে করি এই ভারতীয় আগ্রাসন নীতির বিরুদ্ধে আমাদের যখন সময় আসবে, আমাদের উচিত একটা অ্যালায়েন্স করা, এবং আমি মনে করি তার প্রতিবেশী যতজনে আছে সবাই অ্যালায়েন্স করে যে ইন্ডিয়া যদি তাদের এই মানে প্রভাব প্রতিপত্তির অবৈধ ব্যবহার যদি না থামে, আমরা তাদেরকে টোটালি বয়কট করে দিব। হ্যাঁ, আমি মনে করি যে আর্মির যে ভ্রাতৃত্ববোধ আপনি যেটা বলেছেন এটা চরম হয়ে গেছে। এই যে মনে করেন যে ওই আমি যেটা বললাম, যখন অপারেশনের ইনফরমেশন দরকার ছিল, আমাদের ডিজিএফআই কি করেছে, মেজর মুনির একটা অফিসারকে পাঠাইছে জাহাঙ্গীর গেটে, যাতে কোনো আর্মির কোনো এলিমেন্ট যদি ওখানে হেল্প করতে যায় তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য। ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস, ব্রিগেডিয়ার জেনারেল মামুন খালেদ, তারা সাধারণত এই মানে গেটের আম্বালা রেস্টুরেন্ট প্লাস হচ্ছে গেটের কাছে ছিল, যদি কোনো মিলিটারি কনভয় কোনোভাবে ওখানে চলে যায় তাদেরকে তাদের র্যাঙ্ক ব্যাচ ব্যবহার করে থামানোর জন্য। তা আপনি এখন একটা এত বড় সেনাবাহিনীর মধ্যে এই ব্রিগেডিয়ার ইমরুল কায়েস, ব্রিগেডিয়ার মামুন খালেদ, এরা হচ্ছে 0.00%, এবং এদেরকে নেতৃত্ব বসায় রাখছে আওয়ামী লীগ। এখন এদেরকে দিয়ে এখন আপনি যদি আওয়ামী লীগের ভ্রাতৃত্ববোধের মধ্যে দোষ দেন, এই দোষটা আওয়ামী লীগের। আর আর্মি কেন এক করে নেই, কারণ আমাদেরকে কনফিউজ করে রাখছে। আমরা তো এই সমস্ত অফিসারদেরকে ভালো অফিসার জানছি, আনলেস তারা দে কমিটেড দিস ট্রেচারি উইথ আর্মি। আমি তো দোষ দিতে পারেন না আর কি। 2010 আমি দোষ দিচ্ছি না, আমি আসলে কম্পারেটিভলি বুঝতে চাচ্ছি যে ধরেন আপনার হাত পা বেঁধে ফেলা হয়েছে, আপনার চোখের সামনে আপনার ভাই বন্ধুদেরকে হাত পা কেটে ফেলা হচ্ছে, গলা কেটে ফেলা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে, আপনার শক্তি কমানো হচ্ছে, আপনি ইউনিফর্ম পরে দেশ রক্ষার শপথ নিয়ে আপনি বসে বসে আছেন যে দেখি না কি হয়, আমি তো কমান্ডের অপেক্ষা করতে হবে। তো আপনি কমান্ড আসতে আসতে তো ভাই আপনার অস্তিত্বই থাকবে না। আমি এতটুকু বুঝতে পারছি কিনা, মানে এটা আমি একজন লেম্যান, সাধারণ মানুষ, আমি যদি বুঝি। অ্যাবসলিউটলি রাইট। 1971 সালে
জেনারেল জিয়া, তারপরে এখন যে মেজর হাফিজ আছেন, ফার্স্ট বেঙ্গলে ছিলেন, ওনারা, জেনারেল জিয়া জাস্ট ফ্যামিলি পাকিস্তানের মধ্যে তাদের ক্যান্টনমেন্টের ভিতরে আছে।